হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টায় বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি করে জিকে প্রশ্নোত্তরের প্র্যাকটিস সেট করছি। এবং শুধুমাত্র এই জিকে প্র্যাকটিস সেটগুলো কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্যই গুরুত্বপূর্ণ সেই রকমটা নয়, আপকামিং ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপ পরীক্ষা এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু সম পরিমাণ গুরুত্বপূর্ণ। কেননা 4টে পরীক্ষারই যে জিকে সিলেবাস সম্পূর্ণ সেম রয়েছে এবং সেম স্ট্যান্ডার্ডেরই প্রশ্ন পরীক্ষা এসে থাকে এবং সেইভাবেই আমরা প্রশ্নপত্র সেট করছি যাতে একটা প্র্যাকটিস সেটেই তোমরা আপকামিং সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। কেননা জিকে তো জিকেই হয়, প্রত্যেকটা পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। ক্লাসগুলো মিস করবে না, প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে হবে এবং আজকে আমরা 5 নম্বর প্র্যাকটিস সেট করব। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। প্রত্যেকদিন ক্লাসের ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবার আমরা খুব তাড়াতাড়ি এক এক করে দেখে নেব। কোনো রকম সময় নষ্ট নয়, একদম র্যাপিড ফায়ারের মাধ্যমে প্রশ্ন উত্তর চলবে। সাথে প্রচুর এক্সট্রা নোটস রয়েছে যা তোমাদের অনেক তথ্য জানতে এবং পরীক্ষায় প্রশ্ন যদি সেখান থেকে আসে করতে সাহায্য করবে। প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে দেখো, বিশ্ব স্তন্যপান সপ্তাহ কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1 থেকে 7ই আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের যে প্রথম সপ্তাহ সেটা স্তন্যপান সপ্তাহ হিসাবে পালিত হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, কোন সংস্থার সাথে গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টারের জন্য চুক্তি করল ভারত সরকার? নিচের কোন সংস্থার সাথে গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টারের জন্য চুক্তি করল ভারত? সঠিক উত্তর হবে অপশন এ, ডাব্লিউএইচও। ডাব্লিউএইচও কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সরি, সদর দপ্তর রয়েছে জেনেভা শহরে। 3 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস এর প্রধান মহাকাশচারী হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, শুভ্রাংশু শুক্লাকে। নেক্সট প্রশ্নে যাব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দুটোকেই লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ 3.0 লঞ্চ করা হয়েছে, যেখানে 80টি প্র্যাকটিস সেট এবং 3500 প্রশ্নোত্তর পাবে। খুবই স্বল্প মূল্যে তোমরা জিকে, ইংরেজি, গণিত, রিজনিং যেমনটা পরীক্ষার সিলেবাস রয়েছে সেই অনুযায়ী তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে প্রশ্নোত্তরের প্র্যাকটিসের মাধ্যমে। 14ই আগস্ট থেকে এই প্র্যাকটিস সেট শুরু হতে চলেছে এবং গণিত, রিজনিং, ইংরেজি প্রশ্নের সলিউশন ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। সাথে 50 দিনের চ্যালেঞ্জ কোর্স কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষাকে লক্ষ্য করে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বার, যেটা বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, রাগবি খেলায় উভয় পক্ষে কতজন খেলোয়াড় থাকে? এক একটা টিমে রাগবি খেলায় কতজন করে খেলোয়াড় থাকে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার। সঠিক উত্তর হবে অপশন ডি, 15 জন করে। দেখো বিভিন্ন খেলায় কতজন করে প্লেয়ার থাকে একটু দেখে নেবো। ক্রিকেট, ফুটবল এবং হকিতে 11 জন করে থাকে। রাগবি ফুটবলে 15 জন করে থাকে। বেসবলে 9 জন করে থাকে। নেটবল এবং ওয়াটার পোলোতে 7 জন করে থাকে। ভলিবলে 6 জন করে থাকে। বাস্কেটবলে 5 জন করে থাকে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, লিওতে। এটা কোথায় অবস্থিত? ফ্রান্সে। ফ্রান্সের গুরুত্বপূর্ণ একটি শহর, সেটা হচ্ছে লিও। দেখো বিভিন্ন সংস্থার সদর দপ্তর কোথায় কোথায় অবস্থিত দেখে নেব। ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত। ব্রাসেলস কোথায়? বেলজিয়ামে অবস্থিত রয়েছে। ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত। আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তার সদর দপ্তর অবস্থিত রয়েছে জেনেভাতে। ইউনেস্কো সদর দপ্তর অবস্থিত রয়েছে প্যারিসে। ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে। রেড ক্রসের সদর দপ্তর জেনেভা শহরে। আন্তর্জাতিক যে আদালত তার সদর দপ্তর রয়েছে হেগ শহরে। হেগ কোথায় অবস্থিত? নেদারল্যান্ডে। 6 নম্বর প্রশ্ন,
নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? চারটি অপশন, তো সঠিক উত্তর হবে অপশন বি, ইরিডিয়াম। ইরিডিয়াম হাইড্রোজেনের আইসোটোপ নয়। হাইড্রোজেনের টোটাল তিনটি আইসোটোপ রয়েছে এবং তিনটি কি কি? একটা হচ্ছে টিট্রিয়াম, ডিউটেরিয়াম এবং প্রোটিয়াম। প্রোটিয়ামের সংকেত কি? 1H1, যেখানে একটা প্রোটন এবং একটা নিউট্রন থাকে। ডিউটেরিয়ামে 1H2, যেখানে একটা প্রোটন এবং একটা নিউট্রন এবং একটা কি থাকে? ইলেকট্রন থাকে। আর টিট্রিয়ামে 1H3, যেখানে দুটো নিউট্রন এবং একটা প্রোটন থেকে থাকে। 7 নম্বর প্রশ্ন দেখো, বাচস্পতি সম্মান কোন ক্ষেত্রে দেয়া হয়? নিচের কোন ক্ষেত্রে বাচস্পতি সম্মান দেওয়া হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, সংস্কৃত সাহিত্যে। দেখো কিছু পুরস্কার এবং ক্ষেত্র একটু দেখে নেব। অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের ওপর। ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় ইংরেজি উপন্যাসের ওপর থেকে। ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার দেওয়া হয় ইংরেজি সাহিত্যের ওপর থেকে। পুলিৎজার পুরস্কার দেওয়া হয়ে থাকে সাংবাদিকতার উপর থেকে। গ্র্যামি পুরস্কার দেওয়া হয়ে থাকে সঙ্গীতের উপর থেকে। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তার উপর থেকে। এছাড়া দেখো, অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিতের উপর থেকে। বোরলক পুরস্কার দেওয়া হয় কৃষি ও পরিবেশের উন্নয়নের গবেষণার জন্য। জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়ে থাকে সাহিত্যের উপর থেকে। দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের উপর। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় প্রশিক্ষণের জন্য। অর্জুন পুরস্কার দেওয়া হয় তাকে খেলাধুলার জন্য। এবং খেলরত্ন পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় বিশেষ অবদানের জন্য। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 8 নম্বর প্রশ্ন, আপেক্ষিক রোধের একক হলো নিচের কোনটি? নিচের কোনটি আপেক্ষিক রোধের একক? সঠিক উত্তর হবে অপশন সি, ওহম মিটার। ওহম মিটার হয়ে যাবে আপেক্ষিক রোধের একক। 9 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন এ, 31শে মে। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে একটু তথ্য দেখব। 22শে মার্চ বিশ্ব জল দিবস। 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। 22শে মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস। 12ই জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। 16ই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস। এছাড়া দেখো, 24শে অক্টোবর জাতিসংঘ দিবস এবং বিশ্ব তথ্য উন্নয়ন দিবস। 21শে নভেম্বর সেটা হচ্ছে বিশ্ব টেলিভিশন দিবস। এবং 11ই ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস। তো এই এক্সট্রা নোটটা খুব ভালোভাবে দেখবে, বিভিন্ন দিবস সম্পর্কে পরীক্ষাতে প্রশ্ন তো এসেই থাকে, তোমরা অলরেডি জানো। 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা নিচের কোন সম্রাট? তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ, দন্তি দুর্গ। দেখো বিভিন্ন ঐতিহাসিক বংশ, তাদের প্রতিষ্ঠাতা এবং শেষ সম্রাটের ব্যাপারে একটু তথ্য দেখে নেব। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার এবং শেষ সম্রাট নাগ দশক। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুলু কথপিসেস, শেষ সম্রাট বাসুদেব। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুক, শেষ সম্রাট যজ্ঞশ্রী সাতকর্ণী। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা প্রথম নাগভট্ট, শেষ সম্রাট রাজ্যপাল। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী, শেষ সম্রাট দ্বিতীয় কীর্তিবর্মন। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ, শেষ সম্রাট তৃতীয় কৃষ্ণ। পল্লব বংশের প্রতিষ্ঠাতা শিবস্কন্দ বর্মন, শেষ সম্রাট অপরাজিত। চোল বংশের প্রতিষ্ঠাতা বিজয়ালয়, শেষ সম্রাট তৃতীয় রাজেন্দ্র চোল। তো এটাকেও খুব গুরুত্বপূর্ণ হিসাবে তোমরা ভালোভাবে দেখবে। 11 নম্বর প্রশ্ন, সায়না নেওয়াল কোন রাজ্যের খেলোয়াড়? সঠিক উত্তর অপশন এ, হরিয়ানার প্লেয়ার। তিনি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত রয়েছেন। 12 নম্বর প্রশ্ন, কাদম্বরী গ্রন্থের রচয়িতা নিচের কোন ব্যক্তি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
সঠিক উত্তর হবে অপশন বি, বাণভট্ট। বাণভট্ট কাদম্বরী গ্রন্থের রচয়িতা ছিলেন এবং বাণভট্ট কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি। দেখো, প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থ এবং রচয়িতার নাম একটু দেখে নেব। মালবিকা অগ্নিমিত্রম লিখেছেন কালিদাস, মহাভাষ্য লিখেছেন পতঞ্জলি, পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা, যুক্তি কল্পতরু লিখেছেন ভোজ, মত্তবিলাস লিখেছেন মহেন্দ্র বর্মন। এছাড়া আয়ুর্বেদ দীপিকা লিখেছেন চক্রপাণি দত্ত, মঙ্গল কাব্য লিখেছেন বিজয় গুপ্ত, স্বপ্ন বাসব দত্তা লিখেছেন ভাস, কিরার্তা অর্জুনিয়ম লিখেছেন ভারবী এবং প্রিয়দর্শিকা লিখেছেন হর্ষবর্ধন নিজে। ১৩ নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটি নিচের কোন যন্ত্র? সঠিক উত্তর হবে অপশন এ, তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট সেটা অ্যামিটারের মাধ্যমে মাপা হয় এবং ভোল্ট মিটারের মাধ্যমে কি মাপা হয়? বিভব প্রভেদ। ওকে। এবং দেখো, এই যে অ্যানিমোমিটার, এটা বায়ুর গতিকে বেগ মাপতে ব্যবহৃত হয়। দেখো, বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্রসমূহের একটু তথ্য দেখে নেবো। ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে, ভার মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে, পাতের বেধ মাপা হয় স্লাইড ক্যালিপার্সের সাথে, সূক্ষ্ম দৈর্ঘ্য মাপা হয় ভার্নিয়ার স্কেলের মাধ্যমে, শব্দের প্রাবল্য মাপা হয় অডিও মিটারের মাধ্যমে। এছাড়া রক্তচাপ মাপা হয় স্পিগমো ম্যানোমিটারের মাধ্যমে, কোষের যে তড়িৎচালক বল সেটি মাপা হয় পোটেনসিও মিটারের মাধ্যমে, তড়িৎ শক্তি সঞ্চয় করা হয় ক্যাপাসিটরের মাধ্যমে, আলোর বর্ণালী বিশ্লেষণ করা হয় থাকে স্পেকট্রোমিটারের মাধ্যমে, সঠিক সময় পরিমাপ করা হয় থাকে ক্রোনোমিটারের মাধ্যমে এবং দুধের যে বিশুদ্ধতা সেটা পরিমাপ করা হয় থাকে ল্যাক্টোমিটারের মাধ্যমে। ১৪ নম্বর প্রশ্ন, মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন? বা বলতে পারো কোন শাসকের রাজ দরবারে তিনি ছিলেন? সরি, রাজ দরবারে বলাটা ভুল হবে। সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন মহাকবি কালিদাস। ১৫ নম্বর প্রশ্ন দেখো, যে মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান তিনি নিচের কোন প্লেয়ার? সঠিক উত্তর হবে অপশন এ, শান্তি মল্লিক। তিনি প্রথম মহিলা ফুটবল খেলোয়াড় হিসাবে ১৯৮৩ সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। ১৬ নম্বর প্রশ্ন, কত সালে মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়? সঠিক উত্তর হবে অপশন এ, ১৯৪০ খ্রিস্টাব্দে মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়। ১৭ নম্বর প্রশ্ন, মুক্তার দ্বীপ কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, বাহরাইনকে মুক্তার দ্বীপ বলা হয়ে থাকে। দেখো, বিভিন্ন জায়গার উপনাম সম্পর্কে একটু তথ্য দেখব। লবঙ্গ দ্বীপ বলা হয় মাদাগাস্কারকে, চিনির পাত্র বলা হয় কিউবাকে, দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে, পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় প্রেরিকে, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় থাকে অন্ধ্রপ্রদেশকে, ইউরোপের ক্রিয়াভূমি বলা হয় থাকে সুইজারল্যান্ডকে, নিষিদ্ধ শহর বলা হয় থাকে লাসাকে। এছাড়া কফি বন্দর বলা হয় থাকে রিও ডি জেনেরিকো, দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে, পান্নার দ্বীপ বলা হয় থাকে আয়ারল্যান্ডকে, ইংল্যান্ডের উদ্যান বলা হয় থাকে কেন্ট শহরকে, পবিত্র ভূমি বলা হয় থাকে প্যালেস্টাইনকে, বাতাসের শহর বলা হয় থাকে শিকাগোকে, নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে, সহস্র হ্রদের দেশ বলা হয় থাকে ফিনল্যান্ডকে। ১৮ নম্বর প্রশ্ন, ফিউজের প্রাথমিক কাজ কি?
সঠিক উত্তর হবে অপশন ডি। উচ্চ তড়িৎ প্রবাহে বাধা দান করা হয়ে যাবে ফিউজের প্রাথমিক কাজ। 19 নম্বর প্রশ্ন, সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম? সঠিক উত্তর হবে অপশন এ, মহেশ্বেতা দেবীর ছদ্মনাম সুমিত্রা দেবী। মহেশ্বেতা দেবীর কি কি গুরুত্বপূর্ণ বই রয়েছে? এক হচ্ছে কি হাজার চুরাশির মা এবং অরণ্যের অধিকার। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, সিরোজেম কি? চারটি অপশন। সঠিক উত্তর হবে অপশন এ, মরু অঞ্চলের মাটির অপর নাম হচ্ছে সিরোজেম। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? রেগুর মৃত্তিকা। ওকে। 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পাহাড় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত রয়েছে? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা কোন স্থানে এসে মিলিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, নীলগিরি পাহাড়ে। দেখো, নীলগিরি পাহাড় ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত রয়েছে। নীলগিরি পর্বতমালার কিছু অংশ তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালাতেও রয়েছে। সর্বোচ্চ চূড়াটি হলো দোদা বেতা, যার উচ্চতা প্রায় 2637 মিটার। 22 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের তটরেখা বৃহত্তম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন রাজ্যের তটরেখা বা উপকূল রেখা সব থেকে বৃহত্তম? সঠিক উত্তর হবে অপশন এ, গুজরাট। আর অন্ধ্রপ্রদেশ এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বা দীর্ঘতম বলতে পারো। ঠিক আছে। আচ্ছা, ভারতের এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেখো, ভারতের মোট তটরেখা সেটা হয়ে যাবে কি কত? 7516.6 কিলোমিটার, এইরকম কিছু। আর যদি বলে দ্বীপপুঞ্জ ছাড়া, দ্বীপপুঞ্জ বাদে তটরেখা, তখন হয়ে যাবে 6100 কিলোমিটার। ওকে। টোটাল 9টি রাজ্যের তটরেখা রয়েছে। কি কি? গুজরাট, তারপরে গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটকা, কেরালা। এদিক থেকে হলে 5টা। আর ডান দিকে পূর্ব দিকে কারা কারা রয়েছে? ওয়েস্ট বেঙ্গল, ওডিশা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। তাহলে কতগুলো হলো? টোটাল 9টা রাজ্যের তটরেখা রয়েছে, তার যার মধ্যে হচ্ছে গুজরাটের সব থেকে বৃহত্তম বা দীর্ঘতম। 23 নম্বর প্রশ্ন, ভারতের শ্বেত বিপ্লবের জনক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, ডক্টর ভার্গিস কুরিয়েন ভারতের শ্বেত বিপ্লবের জনক। দেখো, বিভিন্ন বিপ্লবের জনক সম্পর্কিত তথ্য দেখবো। সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথন, ধান এবং গমের সাথে সম্পর্কিত। নীল বিপ্লবের জনক অরুণ কৃষ্ণন, মৎস্য উৎপাদনের সাথে সম্পর্কিত। শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েন, দুধ উৎপাদনের সাথে সম্পর্কিত। হলুদ বিপ্লবের জনক সাম পিত্রোদা, তৈলবীজের সাথে সম্পর্কিত। লাল বিপ্লবের জনক বিশাল তেওয়ারি, টমেটো এবং মাংস উৎপাদনের সাথে সম্পর্কিত। গোলাপি বিপ্লব দুর্গেশ প্যাটেল, পেঁয়াজ এবং চিংড়ি উৎপাদনের সাথে সম্পর্কিত। সোনালী বিপ্লব নির্বাক তুতেজ, মধু এবং ফল উৎপাদনের সাথে সম্পর্কিত রয়েছেন। 24 নম্বর প্রশ্ন, লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত বছর হওয়া প্রয়োজন?
লোকসভাতে সদস্য হতে গেলে কত বছর নিম্নতম বয়স হতে হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 25 বছর। দেখো, ভারতের সংবিধানের 84 বি অনুচ্ছেদ বর্ণিত আছে লোকসভা নির্বাচনের প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 25 বছর হতে হবে। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স 25 বছর। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 30 বছর। রাষ্ট্রপতি রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স 35 বছর। 25 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আয় প্রথম পরিমাপ করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, দাদাভাই নওরোজি। তিনি 1886 সালে জাতীয় আয়ের প্রথম খসড়া পেশ করেন। 26 নম্বর প্রশ্ন, কোন গ্রহের পরিক্রমণকাল সর্বাপেক্ষা কম? সব থেকে কম কোন গ্রহের পরিক্রমণকাল? অর্থাৎ সূর্যের চারদিকে এক পাক খেতে সব থেকে কম সময় নেয় কে? সঠিক উত্তর হবে অপশন সি, বুধ। এই গ্রহের পরিক্রমণের সময় হলো মাত্র 88 দিন। আর নেপচুনের পরিক্রমণের সময় সব থেকে বেশি, 164.79 বছর টাইম লাগে সূর্যের চারদিকে এক পাক চক্কর দিতে। 27, প্রথম কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নিচের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কম্পিউটারের উপর থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ফরট্রান। ফরট্রান এটি হবে কম্পিউটার ল্যাঙ্গুয়েজের প্রথম কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। দেখো, এর ফুল ফর্ম কি? ফর্মুলা ট্রান্সলেশনকে শর্টে ফরট্রান বলা হয়ে থাকে। 1957 সালে আইবিএম দ্বারা তৈরি প্রথম কম্পিউটারের ভাষা ছিল এটি। 28, মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, 1915 খ্রিস্টাব্দ। এবং কত তারিখ? 9 জানুয়ারি। এবং এই দিনটাতেই, ঠিক আছে, যেহেতু 1915 সালে 9 জানুয়ারি আফ্রিকা থেকে মহাত্মা গান্ধী ফিরে এসেছিলেন, এই দিনটাকে স্মরণীয় করে রাখতে কি দিবস পালন করা হয় থাকে? প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় থাকে এই দিনটাকে। 29, ফল পাকাতে নিম্নলিখিত মধ্য থেকে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? স্টার মার্ক করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশন সি, ইথিলিন ব্যবহার করা হয়ে থাকে। 30 নম্বর প্রশ্ন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? সঠিক উত্তর হবে অপশন বি, জওহরলাল নেহেরু। 31 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি আহার্য হিসাবে ডাল, ভাত এবং দই গ্রহণ করলো, দেহে যেটির অভাব দেখা যাবে তা হলো নিচের কোনটি? ভাত খেয়েছে, ডাল খেয়েছে এবং দই গ্রহণ করেছে, কোনটার অভাব দেখা যাবে দেহে? সঠিক উত্তর হবে অপশন সি, ফ্যাট। ঠিক আছে, ডাল, ভাত এবং দইয়ের মাধ্যমে প্রোটিন পেয়ে যাবে, ভিটামিন পেয়ে যাবে এবং স্টার্চও পেয়ে যাবে, কিন্তু ফ্যাট পাবে না। ফ্যাট কিসে থেকে আসে? মাংস। নেক্সট দেখো 32, সিনচল জাতীয় অভয়ারণ্য কোথায় অবস্থিত রয়েছে? চারটি অপশন, এ, বি, সি এবং ডি। উত্তর করেই দেওয়া রয়েছে, সঠিক উত্তর হবে অপশন এ, দার্জিলিং এ অবস্থিত রয়েছে সিনচল জাতীয় অভয়ারণ্যতে। 33, ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা কত? ফেরিক অক্সাইডের সংকেত দেখো, Fe2O3। তো Fe2O3 অক্সিজেনকে আমরা -2 হিসাবে ধরি। তো তিনটে রয়েছে, তার মানে কি এখানে -6। তাহলে এফির এখানে হচ্ছে -6 কে নিউট্রাল করতে গেলে নিশ্চয়ই এখানে +6 হতে হবে, তাই তো? আর +6 মানে
কটা আয়রন রয়েছে? দুটো, তাহলে 6 কে আমরা 2 দিয়ে ভাগ করব, তার মানে +3। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ফেরিক অক্সাইডে লোহার যোগ্যতা +3। 34, কোন গভর্নর জেনারেল কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, লর্ড ওয়েলেসলি। কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? 1800 সালে। 35 নম্বর প্রশ্ন, ডেসিবেল কিসের একক? সঠিক উত্তর হবে অপশন এ, শব্দের তীব্রতার একক ডেসিমেল। 36, কোন দিন সূর্যগ্রহণ হয়? সঠিক উত্তর হবে অপশন এ, অমাবস্যার দিনে সূর্যগ্রহণ হয় এবং পূর্ণিমার দিনে কি হয়ে থাকে? চন্দ্রগ্রহণ হয়। 37, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? চারটি অপশন, প্রত্যক্ষভাবে অর্থাৎ ডাইরেক্টলি, পরোক্ষভাবে ইনডাইরেক্টলি, অপশন সি রাজ্যসভায়, নাকি অপশন ডি এ এবং বি। তো সঠিক উত্তর হবে অপশন বি, পরোক্ষভাবে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন অর্থাৎ ইনডাইরেক্টলি। 38, হ্যামলেট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? চারটি খেলা রয়েছে, তার মধ্যে কি হ্যামলেট কাপ নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন বি টেনিসের সাথে সম্পর্কিত। 39, মৌলিক অধিকার সমূহ বাধ্যতামূলক করা যেতে পারে কোন লেখ প্রয়োগ করে? সঠিক উত্তর হবে অপশন ডি হেবিয়াস কর্পাস। এই মানে লেখ প্রয়োগ করে বা রিট প্রয়োগ করে মৌলিক অধিকার সমূহকে বাধ্যতামূলক করা যেতে পারে। দেখো ডিটেলসে, ভারতের বিচার বিভাগ দ্বারা 5টি জারি করা 5 ধরনের রিট হলো কি কি? 5 ধরনের রিট আমরা দেখতে পাই এবং সেই 5 ধরনের রিট বা লেখ কি কি? দেখো, প্রথমে রয়েছে হেবিয়াস কর্পাস। এই রিটটি বেআইনভাবে আটক বা কারারুদ্ধ ব্যক্তিকে মুক্তি দিতে ব্যবহৃত হয়ে থাকে। 2 নম্বর দেখো ম্যান্ডামাস। এই রিট একটি সরকারি কর্তৃপক্ষকে তার দায়িত্ব পালনের নির্দেশ দেয় যা পালন করতে ব্যর্থ হয়েছে। 3 নম্বর দেখো নিষেধাজ্ঞা বা প্রহিবিশন বলা হয়ে থাকে। এই রিটটি একটি উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালত বা ট্রাইব্যুনালে জারি করা হয় যাতে এটি তার এখতিয়ার অতিক্রম না করে। 4 নম্বর দেখো সার্টিওয়ারি। এই রিটটি একটি নিম্ন আদালতকে একটি বিষয় পর্যালোচনার জন্য এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য একটি উচ্চ আদালতে স্থানান্তর করার আদেশ দেয়। আর 5 নম্বর দেখো কুয়া ওয়ারান্ত। এই রিটটি একটি পাবলিক অফিসে একজন সরকারি ব্যক্তির দাবির বৈধতা চ্যালেঞ্জ করতে ব্যবহৃত হয়ে থাকে। তো এই 5 ধরনের রিট রয়েছে আমাদের বিচার ব্যবস্থায়। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, কোন রোগকে হোয়াইট প্লেগ বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি টিউবারকুলোসিস। এই রোগটিকে হোয়াইট প্লেগ বলা হয়ে থাকে। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40 এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। যারা যারা দেখছো ওটা লাইক এবং কমেন্ট করে জানাও। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, রেলওয়ের যে এক্সামগুলো আসতে চলেছে, এসএসসি যে এক্সাম রয়েছে, সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত জিকে গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। সেই ধরনের সেই স্ট্যান্ডার্ডের প্রশ্ন নিয়ে আসছে এবং সাথে এক্সট্রা নোটসও থাকছে। তো ক্লাসগুলো মিস করবে না এবং আমাদের যে ব্যাচ কোর্স দুটো রয়েছে যার যদি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখান থেকে পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও।
এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।